ভাই একটু দেখে দিবেন, আমার জীবনে এই প্রথমবার বেতন পেয়েছি, তাই আমার মায়ের জন্য এটা নিয়ে যাচ্ছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমার দোকানের সবচেয়ে ভালো শাড়িটাই আপনাকে দিচ্ছি। আসলে এটা আমার মায়ের জন্য, সেই জন্য এত চেক করে নিতেছি, না হলে আমি এত চেক করে নিতাম না। আপনি একটু কষ্ট করে সব কিছু দেখে দিবেন, কিছু মনে করবেন না। আরে আপা, আমি সব কিছু দেখেই দিতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। তবে একটা কথা কি আপা, আপনার মতো মেয়ে হয় না যে নিজের মাকে এতটা ভালোবাসে। সত্যিই আপনার মতো মেয়ে প্রতিটা ঘরে ঘরে থাকা দরকার। দোয়া করবেন ভাই, যাতে আমি আমার মায়ের সেবাটা ঠিকমতো করতে পারি। আসলে আমার বাবা মারা গেছে, এখন আমার মায়ের আপন বলতে শুধু আমি আছি, আর আমার আপনজন বলতে শুধুমাত্র আমার মা আছে। তাই আমি আমার মায়ের মুখে একটু হাসি ফোটাতে চাই। দোকানদার নিহার পছন্দ করা একটা সুন্দর শাড়ি প্যাক করে দিল আর নিহা সেটা নিয়ে হাঁটতে শুরু করে। বাসায় পৌঁছানোর পর তার মা তার দিকে এগিয়ে আসলেন। সে তখন তার মাকে জড়িয়ে ধরে প্যাকেটটা দিয়ে বলল, আম্মু, এই শাড়িটা তোমার জন্য। আমি এটা আমার প্রথম বেতন থেকে তোমার জন্য কিনে নিয়ে এসেছি। দেখো তোমার পছন্দ হয়েছে কিনা। তুই কি পাগল হয়ে গেছিস? আমার কি সেই বয়স এখনো আছে? এটা তুই আমার জন্য কিনতে গেলি কেন? তুই নিজের জন্য একটা কিছু কিনতে পারলি না? আম্মু, আজকে আমি আমার জীবনের প্রথম বেতন পেয়েছি, তাই এটা তোমার জন্য নিয়ে আসলাম। নিহার মা তখন তাকে জড়িয়ে ধরে বললেন, তোর বাবা আমাকে বারবার বলতো যে আমাদের মেয়ে অনেক ভালো কিছু একটা করবে। আমি সবসময় চেয়েছিলাম আমার যেন একটা ছেলে হয়। কিন্তু যখন তুই হলি, তখন তোর বাবা আমাকে জড়িয়ে ধরে বলেছিল আমাদের মেয়ে আমাদের ছেলের থেকেও বেশি কিছু করবে, এবং তুই সেটা করে দেখিয়েছিস। এই কম বয়সে আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, এটা বলতেই আমার গর্বে বুকটা ফুলে ওঠে। তোমার মুখে হাসি ফোটানোই আমার প্রধান ইচ্ছা। আমি সেটা পারলেই আমার জীবন সফল হবে। তুমি শুধু আমার জন্য দোয়া করবে, যাতে আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে পারি। বাবা হয়তো আমার কাছে নেই, কিন্তু সে আমাকে সব সময় দেখছে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু মা, শুধু এসব চিন্তা করলে তো হবে না। তোকে বিয়ের বিষয়টাও ভাবতে হবে। বয়স কম হয়নি তোর, এখন নিজের জীবনটা নিয়ে একটু চিন্তা কর। আর কতদিন আমাকে নিয়ে চিন্তা করবি? যতদিন আমার নিঃশ্বাস চলবে ততদিন আমি তোমাকে নিয়ে চিন্তা করব আম্মু। তুমি আমার সব কিছু। যদি তুমি না থাকতে তাহলে আমি এই পৃথিবীর আলো বাতাস দেখতে পেতাম না। তুমি আমাকে এই পৃথিবীতে নিয়ে এসেছো, এরপরে বাবা মারা যাওয়ার পর তুমি আমাকে আগলে রেখেছো। সবই তো বুঝলাম, কিন্তু নিজের জীবনটা তো এভাবে শেষ করে দিলে হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি তোর বিয়ের ব্যবস্থা করব। তুই এটা নিয়ে কি বলিস? আম্মু, চাকরিতে জয়েন করার মাত্র 1 মাস পার হয়েছে। এর মধ্যে যদি বিয়ে করি তাহলে আমার জীবনের স্বপ্নগুলো কোনোদিন পূরণ করব? কোন দিন পূরণ করব? তুমি একটু সময় দাও, এই বছরটা চলে যাক, এরপর আমি বিয়ে করব। নিহার মা তাকে জড়িয়ে ধরলেন, কারণ তিনি তার মেয়েকে খুব ভালো করেই জানেন। কোনো না কোনো একটা বাহানা দেখিয়ে এইসব আলোচনা থেকে বের হতে চাইছে। তাই তিনিও কোনো আপত্তি করলেন না। নিয়া 1 মাস হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির জন্য সুযোগ পেয়েছে। তার জীবনে অনেক স্বপ্ন ছিল, কিন্তু সেগুলো পূরণ হওয়ার আগেই তার বাবা পৃথিবী ছেড়ে চলে যান। এরপর থেকে তার সংগ্রামের জীবন শুরু হয়। যদিও তার বাবা তার জন্য ভালোই সম্পত্তি রেখে গিয়েছিলেন, কিন্তু সেই টাকা যথেষ্ট ছিল না। গচ্ছিত বিপুল পরিমাণ সম্পদ থেকে যদি খরচ করা হয় তাও একসময় শেষ হয়ে যায়। তার বাবার মৃত্যুর পর শুধু বাবার জমানো টাকা দিয়েই এতদিন চলেছে। এখন তাদের টাকা পয়সার ঝামেলা শুরু হয়েছে। এর মাঝে আবার নিহা পড়াশোনায় প্রচণ্ড মেধাবী ছিল, সেজন্য তার বাবা সবসময় চাইতেন তাকে একজন ভালো শিক্ষকের ভূমিকায় দেখতে। সেজন্য সে এই অল্প বয়সেই নিজের সেরাটা দিয়েছে এবং নিজের পড়াশোনা কমপ্লিট হওয়ার পরপরই চাকরিতে জয়েন করেছে। যে মানুষটা তাকে এই জগতে আসতে সবচেয়ে বড় সহযোগিতা করেছে, সেই মানুষটাকে আজকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসে এবং সেটা নিজের মায়ের হাতে তুলে দিতে পেরে সে অনেক বেশি খুশি। অন্যদিকে অবস্থা ভিন্ন ইপ্তি চৌধুরীর। 1 মাসের ট্রাভেল শেষ করে বাসায় ফিরে ডিনার করতে বসেছে তার বাবার সাথে। তখন তার বাবা বলে উঠলেন, কি ব্যাপার, তোর কি আক্কেল জ্ঞান বলতে কিছু নেই? ভার্সিটিতে প্রথম দিন গিয়েছিলি, এরপর থেকে তোর ভার্সিটির কি হয়েছে? 1 মাস হয়ে গেছে, এখনো ভার্সিটিতে যাস না, এর কারণ কি? ইফতি কিছু না বলে মাথা নিচু করে বসে আছে, কারণ সে তার বাবাকে অনেক বেশি ভয় পায়। সাধারণত এটাই ছেলেদের স্বভাব। ইফতি কিছু বলতে যাবে তার আগেই তার বোন রিয়া বলে ওঠে, আবু, তুমি
কেন এসব বলছো যে ও ঘুরতে গিয়েছে? ছেলেটা বড় হয়েছে, এটা কিন্তু তুমি ভুলে গিয়েছো। আর সে তো পড়াশোনা ভালো, কোনদিন কি তোমার নাম নষ্ট করেছে? সে যদি বিনোদন করতে চায় তাহলে সেটাতে আপত্তি কেন করছো? আর ভাই, কালকে থেকে তুই ভার্সিটিতে যাবি, এখানে আর কোনো কথা হবে না। ইফতি মনে মনে কিছুটা শান্ত পেল, কারণ তার বোন তাকে বাঁচিয়ে ফেলেছে। এটাই হচ্ছে তার একমাত্র বিশ্বাসের জায়গা। সে জানে তার বোন তাকে বাঁচাবে। ইফতির বাবা আর কিছু বললেন না, কারণ তিনি জানেন রিয়া যখন বলে দিয়েছে তখন ইফতি কালকে থেকে ভার্সিটি ঠিকই যাবে। রিয়া পরিবারের মধ্যে সবার অনেক আদরের, কিন্তু রিয়া সবার উপরে নিজের অধিকার খাটানোর চেষ্টা করে। কিন্তু তার সবচেয়ে ভালোবাসার জায়গা হচ্ছে ইফতি। ইফতি পরদিন ভার্সিটিতে যায়। ভার্সিটিতে যাওয়ার পর কোনো কথা নেই, সোজা তার বাহিনীর সাথে দেখা করলো। বাহিনী বলতে বোঝেন নাই, তার বন্ধু বান্ধব। মোটামুটি অনেকের সাথেই পরিচিত হয়ে গিয়েছে তার মধ্যে। কয়েকজন তার সাথে অনেক দিন থেকে পড়ছে, আর কিছু সিনিয়র ভাই আপুরা যারা তার এলাকার, তাদের সাথেও ফ্রেন্ডশিপ আছে। কিন্তু ইফতির চলাচল রাজার মতো। সে সব জায়গায় গিয়ে সিনিয়র জুনিয়র মানে না। কিছু জায়গায় বন্ধুত্বের কারণেও একটু ছাড় দিতে হয়, যার কারণে সে অনেক সময় তো তার জুনিয়র ছেলেদের সাথেও বসে আড্ডা দেয়। বন্ধুদের মধ্যে এসব সিনিয়র জুনিয়র চলে না। ইফতি ক্লাসে চলে গেল, তবে তার সিট ভালো ছেলেদের মতো প্রথম সিটে নয়। যদিও সে পড়াশোনায় সবসময় ফার্স্ট বয়, কিন্তু তার সিট লাস্টের দিকে, এটা সবাই জানে। একদিন মাত্র ক্লাস করেছে এই নতুন ক্লাসে। সেই একদিনের ভিতরেই অনেক কিছু চিনিয়ে চলে গেছে সবাইকে। ক্লাসের লাস্ট বেঞ্চে বসে আড্ডা দিচ্ছিল ইফতি আর তার বন্ধুরা, তাও আবার বেশ আওয়াজ দিয়ে। ওদিকে নেহা তখন ক্লাস করাতে আসলো। ক্লাস করাতে গিয়ে নজর পড়লো লাস্ট বেঞ্চের দিকে। এরপর কিছুক্ষণ লক্ষ্য করলো, কিন্তু তারা মুখ বন্ধ করছে না। তারা তাদের মতোই গল্প করে যাচ্ছে। এখন দেখা যাক কি হয় সামনে। এখান থেকেই গল্পের নতুন দিক শুরু হবে। গল্পটা বাস্তবতার সাথে মিলিয়ে লেখা হলেও কিছু জায়গায় কাল্পনিক অনেক কিছু তুলে ধরা হয়েছে, তাই দয়া করে কেউ বাস্তবতার সাথে পুরোপুরি মেলাতে যাবেন না। নিহা ম্যাডাম বিরক্ত হয়ে লাস্ট বেঞ্চের দিকে তাকালেন। লাস্ট বেঞ্চে বেয়াদব ছাত্রদের আড্ডাখানা। তিনি রাগে অগ্নিশর্মা হয়ে লাস্ট বেঞ্চের সামনে এসে দাঁড়ালেন। দুইটা ছেলে দুইটা মেয়ে পাশাপাশি বসে হাসাহাসি করছে। ম্যাডামকে দেখে তাদের হাসি বন্ধ হয়ে গেল। ম্যাডাম অসহ্য রূপবতী, বয়স 25-এর কাছাকাছি, অবিবাহিত। ম্যাডাম রাগে কাঁপতে কাঁপতে বললেন, এই তোমরা দাঁড়াও। বসে থাকার চারজন দাঁড়ালো। ম্যাডাম চারজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিরক্তিকর গলায় বললেন, কথা বলছিলে কেন? ভার্সিটি কি কথা বলার জায়গা? ছেলে দুইটার মধ্যে ইফতি বলল, ম্যাডাম, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম। সেখানে একটা না 4টা দেয়ালে বড় করে লেখা ছিল, চুপ থাকলে ভালো লাগে। কিন্তু ঢাকা ভার্সিটি আমরা পুরোটা ঘুরে কোথাও এই লেখাটা দেখলাম না। তাই মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কথা বলারই জায়গা। ম্যাডামের চোখ মুখ শক্ত হয়ে গেল। কি বেয়াদবের মতো কথাবার্তা! ভার্সিটির ছাত্রদের গায়ে হাত তুলতে নেই, কিন্তু তার মনে হচ্ছে ছেলেটাকে ধরে আচ্ছা মতো একটা ছ্যাঁচা দিতে পারলে মনটা ঠান্ডা হতো। ম্যাডাম রেগে বললেন, আমার সামনে ওভার স্মার্টনেস দেখাবে না, এটা আমার খুব অপছন্দ, বুঝলে? ইফতি আবারও হাসাহাসি গলায় বলল, ওভার স্মার্টনেস কোথায় দেখালাম ঠিক বুঝলাম না। যেটা সত্য সেটাই বললাম। ইফতির পাশে বসে থাকা তার বন্ধু রিয়াদ দাঁড়িয়ে গেল। ম্যাডাম তার দিকে তাকিয়ে বললেন, তোমার নাম? রিয়াদ দ্রুত উত্তর দিল। গাজা বাবা। রিয়াদ উত্তর দিয়ে চুপ হয়ে গেল। মুখ থেকে ফস করে শব্দটা বের হয়ে গেছে তার। ম্যাডাম হতবম্বের মতো তার দিকে তাকিয়ে আছেন। কি অদ্ভুত নাম হয় আজকালকার ছেলে মেয়েদের। ম্যাডাম অবাক গলায় বললেন, তোমার নাম গাজা বাবা কেন? গাজা বেশি খাও এজন্য? রিয়াদ থতমত খেয়ে বলল, ম্যাডাম, আমার নাম রাশেদ হাসান রিয়াদ। বন্ধুরা আমাকে ডাকে গাজা বাবা। কতদিন নিজের নামটি শুনি নাই। সবার মুখ থেকেই এই নামটা শুনতে শুনতে এখন প্রায় নিজের নামটা ভুলেই গেছি। ম্যাডাম অস্বস্তি নিয়ে তাদের দেখছেন। ইফতির ভীষণ ভালো লাগছে। ভার্সিটির সুন্দর ম্যাডাম না পেলে দম বন্ধের মতো অবস্থা হতো তার। ম্যাডাম তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, খুব কষ্ট লাগে কখন জানো? যখন অনেক কষ্ট করে তোমাদের পড়াই, অথচ তোমরা তা বুঝতে চেষ্টা না করে নিজেদের মতো গল্প করো। তোমরা তো আমার কষ্ট বুঝবা না, কারণ তোমাদের কোনো কষ্ট নেই। ইফতি কিছুটা অপমান বোধ করে বলল, ম্যাডাম, আমারও কষ্ট হয় যখন দেখি আপনার মতো এত সুন্দরী মেয়ে সংসার করা বাদ দিয়ে পড়াতে আসে।
এবার ম্যাডাম চোখ মুখ লাল করে বললেন, তুমি খুব অতিমাত্রায় বেয়াদব একটা ছেলে। কোন কলেজে ছিলে? সরকারি বিজ্ঞান কলেজ। সরকারি বিজ্ঞান কলেজে কি সবগুলো স্টুডেন্টই তোমার মতো এমন পেইন? না ম্যাডাম, কিছু পেইন কিলারও আছে। ম্যাডাম অবাক হয়ে বললেন, ওরা কেমন? খুব ভালো ছেলে ম্যাডাম, নিয়মিত ক্লাস করে, পড়া নোট করে, কলেজে উঠেও ক্লাস মিস দিলে প্রাইমারি বাচ্চার মতো দরখাস্ত লিখে। ভূমিকম্প না হলে রাতে বাসা থেকে বের হয় না। কলেজে উঠলেও মা এখনও তাদেরকে বলেন, বাবা আজ ক্লাসে মিস কি পড়িয়েছেন? মেয়ে দেখলে সিটি দেয়া তো আকাশের চাঁদ, উল্টো দাঁড়িয়ে সম্মান জানায়। ম্যাডাম, এরাই হচ্ছে পেইন কিলার। ও আচ্ছা, এই ধরনের ভালো ছেলেদের তোমাদের মতো ব্যাক বেঞ্চারদের কেন পছন্দ হবে? ওরা তো ভালো ছেলে, তোমাদের মতো বেয়াদব না। আমার খুব লজ্জা হচ্ছে, তোমাদের মতো ছেলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেয়েছি। ইফতির অপমান বোধ করে বলল। আমারও খুব লজ্জা হচ্ছে ম্যাডাম। নিহা ম্যাডাম ভ্রু কুচকে বললেন, কেন? আমি 2 নম্বরের জন্য বুয়েটে চান্স পাইনি, নইলে কি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকতাম? তো বের হয়ে যাও না, বসে আছো কেন? তখন তার সবাই নিশ্চুপ। নিহা ম্যাডাম একটু সময় নিয়ে বললেন, জীবনে কি হতে চাও? ইফতি বেশ ভাব নিয়ে বলল, আমার বউয়ের ভালো স্বামী হতে চাই, আমার বাবুর ভালো আব্বু হতে চাই। তুমি আস্তে একটা পেইন, এমন ইডিয়েট ছেলে আমি কখনো দেখিনি। ইফতি বিড়বিড় করে বলল, আপনার বয়সই বা কত? কি বললা তুমি? না, কিছু না। ইফতির পাশে লিজা আর আদিবা দাঁড়িয়ে আছে। তারা ইফতির দিকে এমনভাবে তাকাচ্ছে মনে হচ্ছে যেন তার কারণেই দাঁড়িয়ে আছে, নিজেদের কোনো দোষই নেই। নিহা ম্যাডাম রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, তোমাকে 10টা প্রশ্ন করব, সবগুলোর উত্তর দিতে না পারলে তোমরা 4 জন সারা ঢাকা ভার্সিটি কানে ধরে হাঁটবে। ইফতি হাসি হাসি মুখ করে বলল। আর সবগুলোর উত্তর পারলে? নিহা ম্যাডামও হাসি মুখে ইফতির দিকে তাকিয়ে বললেন, আমি বই থেকে প্রশ্ন করব না, কোথা থেকে করব তাই ভেবে কুল পাবা না। আর তোমার মতো পেইন সবগুলোর উত্তর পারবে? হাসালে। যদি পারি। কথাটা আত্মবিশ্বাসের সাথে বলল ইফতি। নিহা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তাহলে তোমার 2টা ইচ্ছা পূরণ হবে। গোটা ক্লাস তাদের দিকে তাকিয়ে আছে, সবাই বেশ মজা পাচ্ছে। কৌতূহল জাগছে ইফতি কি চায় সেটা দেখার জন্য। ইফতি হাসি মুখে বলল, আমার প্রথম ইচ্ছে আপনার সাথে কক্সবাজার ডেটিংয়ে যাব, মেয়াদ 3 দিন। আর আর দ্বিতীয় ইচ্ছে আপনার ঠোঁটে চুমু খাবো। পুরো ক্লাস ইফতির কথায় হতভম্ব হয়ে গেল। ইফতি ভেবেছিল তার এই আবদারে ম্যাডাম ভয় পেয়ে যাবেন, কিন্তু তিনি ভয় পাননি। তিনি এক প্রকার ধরেই নিয়েছেন ইফতি তার কোনো প্রশ্নেরই উত্তর পারবে না। ইফতি তার ম্যাডামের সামনে দাঁড়িয়ে আছে। ম্যাডাম বললেন, প্রথম প্রশ্ন, সূর্য কোন দিকে ওঠে? পুরো ক্লাস হেসে উঠল। তাদের সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন ইফতি আর নিহা ম্যাডাম। ইফতি বাধায় পড়ে গেল। আসলে তো সূর্য কোন দিকে ওঠে? এত সহজ প্রশ্ন ম্যাডামের করার কথা না। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। সহজ প্রশ্নের উত্তর সবসময় জটিল হয়, জটিল প্রশ্নের উত্তর সবসময় সহজ হয়। ইফতি হাসি মুখে বলল, সূর্য কোনো দিকে ওঠে না, সূর্য সূর্যের জায়গাতেই থাকে, শুধু পৃথিবীটাই ঘুরে যায়। নিহা ম্যাডাম হাসি মুখে বললেন, দ্বিতীয় প্রশ্ন, কোন কবির কবিতা ছাত্রাবস্থায় তার পাঠ্য বইয়ে চলে এসেছিল? এই প্রশ্নের উত্তর না পারলে বিপদ, কিন্তু উত্তরটা আমার জানা ছিল, বললাম কবি জসিমউদ্দিন। নিহা ম্যাডাম সরু চোখে তাকিয়ে বললেন, গুড বয়। তৃতীয় প্রশ্ন, কে বড়, বিল গেটস নাকি স্টিভেন জবস? ইফতি তো প্রশ্ন শুনে হতবাক হয়ে গেল, কারণ পৃথিবীর সবাই জানে বিল গেটস সবচাইতে বড় ধনী। কিন্তু ম্যাডাম যেহেতু এই প্রশ্ন করেছে, তার মানে এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে। ইফতি আর কিছু না ভেবে বলে দিল, স্টিভেন জবস। কেন? আমি যেহেতু স্টিভেন জবসের জীবন কাহিনী পড়েছি তাই জানা আছে, তাই আর কিছু না ভেবে বলে দিলাম। স্টিভেন জবস প্রায় 5 বছর পরিশ্রম করে একটা কম্পিউটার যার নাম থাকে ম্যাকিনটস বানায়, কিন্তু বাজারে ছাড়ার 1 মাস আগে ওই কম্পিউটারটা বিল গেটসকে দেখায়। সেইটা আবার বিল গেটস কপি করে নিজের নামে নিজের কোম্পানিতে বানায় এবং ম্যাকিনটস ছাড়ার 7 দিন আগে বাজারে ছাড়ে। তাই স্টিভেন জবস বড়।
ইফতির প্রশ্নের উত্তর শুনে তো নিহা ম্যাডাম হতবাক। তাও ম্যাডাম স্বাভাবিকভাবে হেসে বললেন, গুড, ভালোই তো জানো দেখছি। ভয়টা কেন জানি উদা হয়ে গেল ইফতির। ইফতি নিজের উত্তরে নিজেই মুগ্ধ হয়ে গেল। সেখানে ম্যাডাম তো স্বাভাবিক। এরপর ইফতিকে দুইটা রহস্যজনক প্রশ্ন করা হলো। ইফতি সবাইকে অবাক করে দিয়ে প্রশ্ন দুইটির সঠিক জবাব দিল। এবার নিহা ম্যাডাম কিছুটা থমকে থেকে বললেন, এবার ষষ্ঠ প্রশ্ন, 6 থেকে 2 কেটে দিলে কত থাকে? ইফতি আবারও চিন্তায় পড়ে গেল। এ আবার কেমন প্রশ্ন? এমন প্রশ্ন তো বাপের জন্মে শুনেনি সে। তখন সে তার বন্ধু সাকিবের কথা মনে হলো। সাকিব কিছুদিন আগে এই প্রশ্ন এবং উত্তরটা বলে দিয়েছিল। ইফতি দ্রুত গতিতে বলল। 1 থাকে ম্যাম। ইফতির উত্তর শুনে সারা ক্লাস তো এসে অস্থির। ইফতি তো তখন ভয় হতে লাগলো, না জানি কি ভুল হয়ে গেল। নিহা ম্যাডাম তখন বললেন, কিভাবে হলো? তখন তো ইফতির কেঁদে দেওয়ার মতো অবস্থা হয়ে গেল। তার একটা টেকনিক মাথায় চলে আসলো। সে একটু দম নিয়ে বলল, ইংরেজিতে 6 লিখে যেহেতু 2টা কাটা লাগবে, তাই এস আর এক্সটা কেটে দিলে আই থাকে, যা রোমান সংখ্যায় 1। ইফতির এই উত্তর শুনে নিহা ম্যাডাম হাসতে শুরু করলো এবং বলল, বাহ, গুড বয়। এখন সপ্তম প্রশ্ন, বলো তো খরগোশ এবং তেলা পাখিকে কেন পেছন ফিরে তাকাতে হয় না? খরগোশ ও তোতা পাখিকে কখনো পেছন ফিরে তাকানোর দরকার হয় না। তার মাথা সোজা রেখেও পেছনের দৃশ্য দেখতে পায়। আচ্ছা, ভালো। তো পরের প্রশ্ন বলো তো, মানুষ মহাশূন্যে গেলে তার তার শারীরিক কি পরিবর্তন ঘটবে? ইফতি বেশ অবাক হলো, কারণ মনে হচ্ছিল যেন তাকে যে কোনোভাবে আটকাতে চায় নেহা। ইফতিও থেমে থাকার পাত্র নয়, সাবলীলভাবে জবাব দিল, মহাশূন্যে গেলে মানুষ কিছুটা লম্বা হয়। সেখানে মাধ্যাকর্ষণ না থাকায় মেরুদণ্ডের উপর কোনো চাপ থাকে না, ফলে মেরুদণ্ডের দৈর্ঘ্য কিছুটা বাড়ে। ক্লাসের সবাই তাদের দিকে তাকিয়ে আছে। সবাই চাচ্ছে ইফতি যেন নিজে যায়। ইফতি নিহা ম্যাডামের জন্য খুব মায়া হচ্ছে। অন্যদিকে তাকে কাছে পেতেও ইচ্ছা করছে, আদর করতেও ইচ্ছা করছে। ক্লাসের সবাই এটাকে যৌনতা বলবে, কিন্তু ইফতি এটাকে বলবে ভালোবাসা। ইফতি ভালোবাসার কাঙাল, যৌনতার নয়। এবার লাস্ট প্রশ্ন। নিহা ম্যাডাম চারপাশে একবার তাকিয়ে নিলেন। ইফতির মতো ছেলে 9টা প্রশ্নেরই উত্তর পারবে তা তার জানা ছিল না। খুব সম্ভবত এখন তার ভেতরে অনুশোচনা বোধ হচ্ছে। এমন চ্যালেঞ্জ না নিলেও হতো। ইফতিকে 2টা থাপ্পড় দিয়ে ক্লাস থেকে বের করে দিলেও তো হতো। ইফতি নিহার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। ভীষণ মায়া হচ্ছে এই মেয়েটার জন্য। 3 দিন এই মেয়েটার হাত ধরে কক্সবাজার ঘুরে বেড়ালে মন্দ হয় না তার জন্য। নিহা ভয় পেয়ে যাচ্ছে, তার চোখে পানি জমে গেছে। নিহা ম্যাডাম কাঁপা কাঁপা গলায় বললেন, লাস্ট প্রশ্ন, বলো কোন প্রাণীর পায়ের টেস্ট রিসেপ্টর থাকে? ইফতি হতভম্ব। কথাটা গুরুত্ব নিয়ে মানুষ প্রশ্ন করতে পারে সে শুধু কল্পনা করছে, সেও কম কিসে। এখন তাকে থামিয়ে রাখা অসম্ভব, তাই বলল, প্রজাপতি কোনো খাবারের উপর বসলেই ওই খাবারটির স্বাদ অনুভব করতে পারে, কারণ প্রজাপতির টেস্ট রিসেপ্টর থাকে পায়ের তালুতে। ইফতি বোকার মতো দাঁড়িয়ে আছে, কারণ সে পুরো নিশ্চিত না এই ব্যাপারে। কিন্তু তাকে অবাক করে দিয়ে নিহা ম্যাডাম মাথা নিচু করে বললেন, কারেক্ট। কথাটা বলা মাত্রই পুরো ক্লাসে হইচই পড়ে গেল। সবাই তালি দিয়ে ইফতিকে শুভেচ্ছা জানালো। কেউ কেউ স্লোগানের মতো করে বলতে লাগলো, কিস কিস। ইফতির এই ক্লাসমেট তো বলেই ফেললেন, দোস্ত, খালি হাতে তো যাবে, আসার সময় যেন বাবুটা চলে আসে। এই কথা শুনে তো নিহা কেঁদেই ফেললো। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। এটা দেখে ইফতির একটু মায়া হতে লাগলো, কিন্তু পরক্ষণেই ভাবলো এত কষ্ট এতগুলো প্রশ্নের উত্তর দিল, তাই জিতার পরে পুরস্কার নেবে না, এটা কি করে হয়? নিহা ম্যাডাম জিতলে কি তাকে ছেড়ে দিত? তাকে নিশ্চয়ই কান ধরিয়ে সারা ক্যাম্পাস ঘোরাতে হতো। তাই সে পুরস্কার নিয়েই ছাড়বে। নিহা কোনোদিন ভাবে নাই যে তাকে এমন কিছু করতে হবে, তা আবার ছাত্রের সাথে, যে কিনা তার চেয়ে 3 বছরের জুনিয়র। আর বড় কথা হলো, ছাত্র আর শিক্ষক থাকে বাবা আর সন্তানের মতো, কিন্তু ছাত্রের সাথে ম্যাডাম কিভাবে এইসব করবে, এটা ভাবতে লাগলো নিহা। ইফতি বিজয়ীর হাসি হেসে ম্যাডামের দিকে তাকিয়ে আছে। নিহা আগের মতোই মাথা নিচু করে আছে। কি ম্যাডাম, এখন তো আমি জিতে গেছি, সুতরাং শর্তগুলো আপনাকে পালন করতে হবে। শর্ত যখন দিয়েছি তা নিশ্চয়ই পূরণ করব। তবে বলুন,
কবে যাচ্ছি আমরা কক্সবাজার? তুমি যেদিন চাও সেদিন যাব। ঠিক আছে, তাইলে কালকেই যাওয়া যাক। ঠিক আছে, অ্যাজ ইউর উইশ। এই বলে নিহা ক্লাস থেকে বের হয়ে গেল। তখনই সবাই ইফতিকে ঘিরে নিল আর বলতে লাগলো, কংগ্রাচুলেশন ইফতি। সবাই ইফতিকে আর নিহাকে নিয়ে অনেক মজা করলো, কিন্তু ইফতি কিছু বলল না, কারণ ওইগুলা শুনতে তার অনেক ভালো লাগছিল। আর যাই হোক, এবার পরিচয়টা শেষ করি। ইফতি বাবা মার সবচেয়ে ছোট সন্তান। তার বয়স এখন মাত্র 21 বছর। সে পদার্থবিজ্ঞান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। ইফতির ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বড় আপুদের সাথে প্রেম করবে এবং ডেটিং করবে, বেশি ভালো লাগলে হয়তো বিয়েও করবে। তার একটু অনুশোচনা কাজ করছে ভিতরে ভিতরে। হাজার হলেও তো ম্যাডাম, তার সাথে কি এমন করা ঠিক হবে? পরে আবার ভাবতেছে, এগুলো ভেবে আমার কোনো কাজ নেই। আগে আমার স্বপ্ন পূরণ করি, তারপর অন্য কিছু নিয়ে ভাববো। জীবনে তো একটাও মেয়েও পাও নাই, আর ডেট তো দূরের কথা, এখন পেয়েও ছেড়ে দিব? হতেই পারে না। ইফতি কোন দিন ভাবে নাই যে ম্যাডামের সাথে ডেটিং করতে, তাও আবার কক্সবাজারে। সেই দৃশ্য মনে করতেই মনে যেন কেমন করছে তার। তাই ভাবলো যা হবার হবে, তারপরে ভেবে দেখবে। এখন যে যাবে এইসব ভাবতে ভাবতে ক্লাস থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়ি আসতেই ইফতির জানের জান মানে তার ছোট আপু রিয়া, যাকে ইফতি সবথেকে বেশি ভালোবাসে, সে আসলো। এসেই বলল, কি রে, আজ এত রাত্রে আসলি যে? কিছু হয়েছে? কিছু হয় নাই, আর তাড়াতাড়ি বাড়ি আসলাম কারণ কাল ডেটিংয়ে যাব, তাই প্যাকিং করতে তো হবে। তুই যাবি ডেটিংয়ে, আর আমি সেই কথা বিশ্বাস করব? 21 বছর বয়স হয়ে গেল, এ পর্যন্ত একটা মেয়ে পটাতে পারলি না, আর তুই কিনা যাবি ডেটিং? হ্যাঁ, এই তুই আমাকে হাসালি, আসল কারণ বল। আর কোথায় যাচ্ছিস সত্যি করে বল। সত্যি বলছি, 3 দিনের জন্য ডেট করতে যাব। আমি জানি তুই তোর বন্ধুর সাথে যাচ্ছিস। ভালোই বুঝছিস, এখন আমার প্যাকিং করা শুরু কর। এই বলে ফ্রেশ হয়ে একটু ঘুম দিল ইফতি। আর রাতে খাবার খাওয়ার পর তার আব্বুর থেকে অনুমতি নিয়ে নিল যাওয়ার জন্য। তারপর একটা ঘুম দিল আর রিয়াকে বলল তাড়াতাড়ি যেন তাকে ডেকে দেয়। ওদিকে নিহা তার মায়ের সাথে খাবার খেতে বসলো। তার মা তার দিকে তাকিয়ে আছে, সে কিছু একটা নিয়ে চিন্তা করতেছে। এটা তিনি ভালো করেই বুঝতে পারছেন, কিন্তু তিনি কোনো কথা বলছেন না। তখন নিহা নিজে থেকেই বলল, আম্মু, কয়েকদিন থেকে মনটা এমনিতেই ভালো না, তাই ভাবছিলাম কোথাও থেকে ঘুরে আসি। আমি সিদ্ধান্ত নিয়েছি কালকে একবার কক্সবাজার যাব ঘোরার জন্য। তুমি কি আমাকে পারমিশন দিবে? নিহার মা তো এই কথা শোনার পর অনেক বেশি খুশি হলেন, কারণ তিনি অনেক দিন থেকেই বলছিলেন নিহাকে কোথাও ঘুরতে যাওয়ার কথা বলছিলেন, কিন্তু নিহা বারবার না করছে। কিন্তু আজ নিজে থেকেই যখন বলছে, তাই তিনি কোনো আপত্তি করবেন না। তখন তিনি নিহার দিকে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে বললেন, আমি আপত্তি করব কেন রে মা? তুই নিজের জীবনের জন্য যে কোনো কিছু করতে পারিস, তুই আমার জন্য কোথাও যেতে পারিস না, এটা আমি খুব ভালো করে বুঝতে পারি। আজ যখন যেতে চেয়েছিস, তখন আমি আপত্তি করব কেন? না মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না, কিন্তু আমি মাত্র 3 দিনের জন্য যাচ্ছি, আবার ফিরে আসব। একটু কাজও আছে সেখানে, তাই সেগুলো করে একদম চলে আসব। আর একটা কথা, তুমি তোমার নিজের খেয়াল রাখবে। আমি এই 3 দিন থাকবো না। তুমি নিয়ম করে ওষুধ খাবে। আমি না থাকার কারণে ওষুধ খাওয়া বন্ধ করবে না। তুমি তো জানোই তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না, তাই নিজের প্রতি একটু খেয়াল রাখবে। আমার ব্যাপারে তোকে কোনো চিন্তা করতে হবে না। এখন তুই নিশ্চিন্তে যা, গিয়ে ঘুরে আয়। 3 দিন কেন, আরও বেশি কিছুদিন থাকতে পারিস, আমার কোনো আপত্তি নেই। না মা, এসে আবার ভার্সিটিতে যেতে হবে, এভাবে মিস দিলে চলবে না। তাই আমি 3 দিনই থাকবো। একটা জরুরি কাজ আছে, 3 দিনের ভেতরেই শেষ করে আবার ফিরে আসব। আচ্ছা ঠিক আছে, তাহলে কি কালকে সকালেই চলে যাবি? সকালে গেলে আমি তোকে ডেকে দিব, তুই কোনো চিন্তা করবি না। নিহা তার মাকে জড়িয়ে ধরে সেখান থেকে চলে গেল। তার অনেক মন খারাপ হচ্ছিল, কারণ সে কিছুতেই যেতে চায় না, কিন্তু সে যখন কথা দিয়েছে তাহলে সেটা তাকে পালন করতেই হবে। কিন্তু তার কাছে ব্যাপারটা অনেক অসহ্যকর মনে হচ্ছে। সে রুমের মধ্যে গিয়ে কিছুতেই ঘুমাতে পারছিল না। তার ঘুম আসছিল না, কারণ তার মায়ের সাথে এসে এমন একটা কথা বলবে সে কোনোদিনও ভাবতে পারেনি। তার মাকে সে কোনোদিন মিথ্যে কথা বলেনি, কিন্তু আজকে বলতে হলো, তাও এত খারাপ একটা কাজের জন্য। সে নিজেকে বারবার বকাবকি করছে, কারণ সে এমন একটা কাজ কিভাবে করতে পারলো। তখন সে মনে মনে বলে উঠল,
আম্মু তুমি আমাকে ক্ষমা করে দিও, আজকে আমি তোমার সাথে একটা মিথ্যা কথা বলেছি। আমি কোনোদিন তোমার সাথে মিথ্যা কথা বলতে চাইনি, কিন্তু বাধ্য হয়ে বলেছি। যদি মিথ্যে কথাটা না বলতাম তাহলে তুমি হয়তো আমাকে কোনোদিন ক্ষমা করতে না। তুমি হয়তো জানো না আমি কোন দিকে চলে যাচ্ছি। আমার জীবন কোথায় চলে যাবে সেটা আমি নিজেও জানি না। সকাল 7টায় সময় ইফতিকে ঘুম থেকে ডেকে দিয়ে রিয়া উঠালো। তারপর 8টার সময় বাড়ি থেকে বের হলো ইফতি, কারণ বাস স্ট্যান্ডে তাদের বাড়ি থেকে অনেক দূরে, তাই আগেই বেরিয়ে গেল। সকাল 10টার সময় আবার তাদের বাস, এখন 9টা 15 বাজে, কিন্তু তার ম্যাডামের অর্থাৎ নিহার কোনো খবর নেই। তখন ইফতির মনের মাঝে বলতে লাগলো যে ম্যাডাম মনে হয় আসবে না। তারপর রিয়াদকে ফোন করে ম্যাডামের নাম্বারটা নিয়ে নিল। নাম্বার পেয়ে নিহাকে কল করলো। ফোন ধরতেই ইফতি দুষ্টু একটা হাসি দিয়ে বলল, হ্যালো জান, তুমি কই? কি বললে তুমি? আমি তোমার কি? নিহা ইফতির কণ্ঠ শুনেই চিনে ফেলেছে, তাই ইফতি মুচকি হেসে বলল, কই আমি কি বললাম? আমি বললাম ম্যাম আপনি কত দূর? আমি কাছেই আছি, আসতে 20 মিনিট লাগবে। এরপর আরও 35 মিনিট কেটে গেল, নিহার কোনো খোঁজ নেই। ইফতি চিন্তায় পড়ে গেল, নিহা কি আসবে? বাস বাস একটু পরেই ছেড়ে দিবে, কিন্তু এখনও নিহার আসার নাম নাই। আদৌ কি সে আসবে? নিহা পালায়নি তো? তবে সে আসলো ঠিক 9টা 55 গাড়ি ছাড়ার ঠিক 5 মিনিট আগে। ইফতি দেখলেও নিহা খুব সেজেগুজেই সেখানে এসেছে। তারপর ইফতি আর নিহা তাদের সিটে গিয়ে বসলো। নিহাকে জানলার পাশে বসতে দিয়ে ইফতি বলতে লাগলো, আচ্ছা ম্যাম, আপনার নামটাই তো জানা হয় নাই, তা আপনার নামটা কি? এই কথা শুনে যেন নিহা ম্যাডাম ইফতির দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। তুমি কেমন ছাত্র যে শিক্ষকের নাম জানো না? আসলে ম্যাম আমি তো আপনাকে কালই প্রথম দেখলাম, তাই আর কি। তা নামটা বলুন না। আমার নাম হলো মাহিয়া আফরিন নিহা। সুন্দর নাম বটে। তা আপনার ফ্যামিলি সম্পর্কে একটু বলুন। হাজার হলেও আমার সাথে 3 দিন থাকতে হবে আপনাকে। আমার সম্পর্কে তোমাকে বলবো কেন? আমি যে আপনার সাথে 3 দিন থাকবো, তাই এটা জানা আমার কর্তব্য। বলো, আমার সম্পর্কে কি কি জানতে চাও? আপনার ফ্যামিলিতে কে কে আছে? কে কি করে? আমার ফ্যামিলিতে শুধু আমি আর মা থাকি। বাবা আমার ছোটবেলার বোন কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাবা যা রেখে গিয়েছিল সেটাই আমি আর মা চাকরি করে যা পাই তাই দিয়ে ভালোভাবেই চলে যাচ্ছে। আর আমার মা অসুস্থ অবস্থায় আছে। তা তোমার সম্পর্কেও কিছু বলো। আমি ইফতি। আমরা 2 ভাই 3 বোন। 2 বোনের বিয়ে হয়ে গেছে, বাবার বিজনেস আছে। আর আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার ছোট বোনকে। বুঝলাম। ম্যাম একটা কথা বলি, রাগ করবেন না তো? যদি রাগ করার মতো কথা না হয় তো রাগ করব না। কালো শাড়িতে আপনাকে সেই রকম লাগছে, আর আপনি যেভাবে সেজেগুজে এসেছেন তাতে মনে হচ্ছে আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে বেড়াতে যাচ্ছেন। কি বললে তুমি? তোমার সাহস তো কম নয়। তোমাকে আমি বাগে পেয়ে নেই, তখন দেখাবো আমি কি জিনিস। ম্যাম আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? আমি তোমাকে ভয় দেখাবো কেন? সত্যি যা তাই বললাম। ইফতি পাশে সিটের একটা মেয়েকে দেখে মজা করে বলল, ম্যাম দেখেন মেয়েটা কি হট। তোমার লজ্জা করে না? আমি তোমার ক্লাসের শিক্ষক আর তুমি আমার সাথে এইসব কি ভাষায় কথা বলছো? ফাজিল একটা ছেলে তুমি। আমি ভাবছিলাম তুমি হয়তো একটু ভালো আছো, কিন্তু না, তুমি সম্পূর্ণ একটা ফাজিল ছেলে। এই কথাগুলো শুনে ইফতি মনে মনে বলতে লাগলো, হাই রে, কি করতে চাইলাম আর কি হয়ে গেল। সমাজ আমাকে নিয়ে কি ভাববে যে আমি এত খারাপ। নিজের ক্লাসের শিক্ষিকার সরলতার সুযোগ নিলাম। আমি কিন্তু কোনো কিস বা ডেটিং করার জন্য ওইখানে যাচ্ছি না। অনেক দিনের স্বপ্ন ছিল বড় কোনো আপুর সাথে কক্সবাজার বেড়াতে যাব, তাই পূরণ করলাম। আমি ছেলে, আমাকে এত খারাপ কথা বললে ম্যাডামকে সবাই কি বলবে? আর সে তো শিক্ষক, সে তাহলে কিভাবে সব ছাত্র ছাত্রীর কাছে মুখ দেখাবে? আর ভাবতে পারছি না কি করতে কি করে ফেললাম, কিছুই বুঝতেছি না। না হয় ম্যাডাম ভুল করে একটা চ্যালেঞ্জ করে ফেলছিল, তাই বলে আমি এমন জানোয়ারের মতো আচরণ করলাম। আমার এগুলো করা ঠিক হচ্ছে না। ইফতি গভীর মনোযোগ দিয়ে চিন্তা করছিল। এমন সময় নিহা ইফতিকে ডেকে বলল, শোনো, ওই হোটেলে গিয়ে কিন্তু ম্যাডাম বলে আমাকে ডাকবে না, না হলে অনেক খারাপ হয়ে যাবে। আর হ্যাঁ, পারলে 2টা রুম নিও। ঠিক আছে ম্যাডাম, আমার মনে থাকবে। এই বলে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। আসলে টেনশন হলে তো এমনি অনেক ঘুম আসে, তাই আমারও আসলো।
হঠাৎ ম্যাডামের ডাকে ঘুম ভেঙে গেল। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 5টা বাজে। বললাম, কি হয়েছে ম্যাম? আর গাড়ি থেমে গেছে কেন? এত ঘুম থাকলে জানবে কেমন করে আমরা পৌঁছে গেছি? এবার নামো আর কোন হোটেলে যাবে তাড়াতাড়ি চলো, আমি খুব ক্লান্ত। ইফতি নিহাকে নামতে বলে নিচেও নেমে গেল আর ম্যাডামের থেকে পানির বোতলটা নিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিল। যেখানে নেমেছে ওইখান থেকে একটু দূরেই হোটেলটা অবস্থিত, তাই হেঁটেই গেল হোটেলের মধ্যে। পৌঁছাতেই ম্যানেজার তাদের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, গুড ইভিনিং স্যার অ্যান্ড ম্যাম। তা বলুন, আপনাদের আমি কিভাবে সাহায্য করতে পারি? আসলে আমাদের 2টা রুম লাগবে। আপনাদের এখানে আছে? সরি স্যার, আমাদের এখানে একটা মাত্র রুম খালি আছে। আপনারা চাইলে এটা নিতে পারেন। এই কথাগুলো শুনে তো নিহা মনে আকাশ থেকে পড়ল। ইফতি নিহার দিকে তাকিয়ে বলল, যখন একটা রুম খালি আছে তো ওই একটা রুম নিয়ে নেই, কারণ আমি খুব ক্লান্ত, আমার বিশ্রাম নেওয়া দরকার। এই কথা শুনে নিহা ইফতির দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো, যা দেখে ইফতি ভয় পেয়ে গেল। নিহাকে ইফতি আর কিছু জিজ্ঞাসা না করেই ম্যানেজারকে বলল যে ওই রুমটা আমাদের দেওয়ার জন্য। তারপর চাবি নিয়ে রুমের দিকে গেল দুইজন। রুম নাম্বার ছিল 89, যা ছিল 3য় তলায়। ইফতি নিহাকে নিয়ে লিফটে উঠে 3য় তলায় গেল। তারপর চাবি দিয়ে রুম খুলে রুমের মধ্যে ঢুকলো দুজন। এতক্ষণ নিহা ইফতির সাথে একটা কথাও বলে নাই, শুধু রাখে কটমট করছে। সাপ যেমন ছোবল দেওয়ার আগে করে, নিহাও অমনভাবেই করছে। মনে হচ্ছে ইফতিকে এক্ষুনি ছোবল দিবে। ইফতি ওইদিকে কান্না দিয়ে বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় গা এলিয়ে দিতে যাবে, এমন সময় নিহা বলে উঠল, এই বেয়াদব ছেলে, টাকা আমার, সব কিছু আমার, আর তুমি তোমার মতো চলবে? আমার টাকা দিয়ে এটা কখনোই হবে না। যতই খারাপ ব্যবহার করুন না কেন, এই এক বেডেই একসাথেই থাকতে হবে, তাছাড়া আর কোনো উপায় আপনার কাছে নাই। আমি ঘুমাবো তোর মতো ফকিন্নির সাথে? কি যোগ্যতা আছে তোর? এই কথা শুনে ইফতির একটু মন খারাপ হয়ে গেল আর বলল, হ্যাঁ ম্যাম, ঠিক বলছেন। তোর মতো কুত্তা আমি জীবনেও দেখি নাই, যে তার নিজের ক্লাস টিচারের সরলতার সুযোগ নিয়ে। ছি ছি ছি। আমি কিভাবে আপনার সরলতার সুযোগ নিলাম? আপনি নিজেই তো শর্ত দিয়েছিলেন, আর আমি শুধু নিজেকে রক্ষা করার জন্য বলেছিলাম। এই বলে ইফতি ফ্রেশ হতে চলে গেল আর নিহা অপেক্ষা করতে লাগলো ইফতি কখন বের হবে। আর হ্যাঁ, ইফতি যদিও ধনী পরিবারের ছেলে, কিন্তু তার এই একটা ভালো দিক রয়েছে, সে সবসময় গরিবের মতো থাকতে ভালোবাসে। 15 মিনিট পর ইফতি বের হলো আর বলল, এই রুমের যা ভাড়া হয় তার অর্ধেক আমি দিব। আর হ্যাঁ, আপনি আপনার টাকায় চলবেন আর আমি আমার টাকায় চলবো। এই কথা শুনে নিহা কিছু না বলে একটা কালো রঙের শাড়ি নিয়ে ফ্রেশ হতে গেল। ইফতির প্রিয় কালার সবুজ, আর লাল হলেও কালো রঙের শাড়ি তার অন্যরকম ভালো লাগে। নিহা ম্যাম ফ্রেশ হতে যাওয়া দেখে ইফতি একটু ঘুমিয়ে পড়ল। কতক্ষণ হবে সে জানে, তবে না নিহা তাকে ডেকে ঘুম থেকে ওঠালো। কি হয়েছে? এমন ষাঁড়ের মতো ডাকছেন কেন? কি আর হবে, তুমি যদি বেডের সব জায়গা দখল করে রাখো, আমি কোথায় বসে বিশ্রাম নিব? তুমি নিচে শুয়ে ঘুমাও। এক্সকিউজ মি, এই রুমের অর্ধেক ভাড়া আমি দিব, সো অর্ধেক বেডও আমার, তাই আমি অর্ধেকে ঘুমাবো আর আপনি অর্ধেকে। ইফতির এই কথা শুনে তো ম্যাডাম সেই রেগে গেল, যেমন গরম তেলে পানি দিলে যা হয় আর কি, সেই রকম নিহারও হলো। তারপর ইফতি আর কিছু না বলতে পেরে রাগে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে গেল। ইফতি ভাবলো হয়তো খাবার খেতে গেছে, তাই সে আবার ঘুমোতে চেষ্টা করলো, কিন্তু পারল না, তাই বাধ্য হয়েই বাইরে চলে গেল। বাইরে গিয়ে তো ইফতি অবাক, পার্টি হচ্ছে। আরও অবাক হলো যখন দেখলো তার ম্যাডাম অর্থাৎ নিহাকে। সে বোকার মতো তাকিয়ে আছে। নিহা অপরিচিত অনেক ছেলে মেয়েদের সাথে মদ খাচ্ছে। নিহা ইফতিকে আর চোখে দেখে মদ খাওয়ার গতিবিধি পেয়ে গেল। সে ইফতিকে দেখে কমপক্ষে আরও 5-6 প্যাক খেয়ে নিল। ইফতি কেবল অবাক হচ্ছে, সে ছেলে হয়ে ওইগুলো পছন্দ করে না, আর উনি মেয়ে হয়ে ওইগুলো খাচ্ছে। তারপর উনি একজন শিক্ষিকা, উনি কিভাবে ড্রিঙ্কস করছে, ওনার লজ্জা করছে না? তখন ইফতি নিজেকেই বলতে লাগলো, ওনার যা মনে চাই তাই করুক, আমার কি, আমি আমার মতো চলাফেরা করি। এই ভেবে আমি রেস্টুরেন্টে গেলাম, গিয়ে হালকা কিছু খেয়ে আবার রুমে ফিরে গেলাম ঘুমাতে। এইদিকে ম্যাম আরও ড্রিঙ্কস করছে।
রাত 11টা বেজে গেছে আর বাইরের আওয়াজও কমে গেছে, তাই ঘুমাতে চেষ্টা করছিল ইফতি। এমন সময় রুমের ল্যান্ডফোন বেজে উঠল। ইফতি ফোন ধরল। ওপাশ থেকে ম্যানেজার বলে উঠল, স্যার, আপনার ওয়াইফ তো মদ খেয়ে টেবিলে পড়ে আছে, তাড়াতাড়ি এসে নিয়ে যান, পার্টি শেষ হয়ে গেছে। ইফতি কি আর করবে, বাধ্য হয়েই গেল। গিয়ে দেখে নিহা আবোল তাবোল কথা বলছে। স্যার, নতুন বিয়ে করেছেন, বিয়ে করলেই এমনই হয়। ইফতি লজ্জা পেয়ে বলল, বুঝলাম না। স্যার, আপনাদের মাঝে মধ্যে ঝগড়া হয়, আমার তো প্রতিদিনই হয়, অনেক কষ্টে রাগ ভাঙ্গাই। বুঝলাম। হায়রে, নতুন বিয়ে করলে এমনই হয়। এখন রুমে নিয়ে গিয়ে এক ফাইল ওষুধ দিয়ে দিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ইফতি বেশ লজ্জায় পড়ে গেল। আর কি করবে, নিহাকে কোলে করে রুমে নিয়ে আসলো। তারপর ওনাকে যেই মাত্র বেডে শোয়াবে এমন সময় নিজের গা আর ইফতির গা ভরে বমি করে দিল। এই দেখে ইফতির রাগে ফায়ার হয়ে গেল। নিহা তার নিজের পরনে থাকা শাড়িসহ ইফতির জামা কাপড় নষ্ট করে দিয়েছে। এখন যদি ওইগুলা না পারলে তো নিহা অসুস্থ হয়ে যাবে আর পরে তাকেই টানতে হবে। তাই পাল্টানোর সিদ্ধান্ত নিয়ে নিল ইফতি। মনে মনে ভাবল, আমি করব নাকি অন্য কাউকে ডেকে এনে চেঞ্জ করাবো। ম্যানেজারকে কল করে একজন মহিলা স্টাফকে ডাকলাম। দেখলাম আমার প্যান্ট শার্টও নোংরা হয়ে গেছে। এখন যেহেতু গ্রীষ্মকাল, তাই রাতে অনেক গরম লাগছিল। কিছু না ভেবে শাওয়ার নিয়ে একটা তোয়ালে পরে সোফায় ঘুমিয়ে পড়লাম। ইফতি ভাবল তোয়ালে পরে সোফায় ঘুমিয়ে যাবে। নিহা যেহেতু তার ম্যাডাম, তার সাথে তো এমন কাজ করা যাবে না যে তার সাথে ইফতি এক বিছানায় ঘুমাবে। এতটা খারাপ ছেলে ইফতি না, আর কোনো দিনও ছিলও না। তাই আর কিছু না ভেবে সোফায় তোয়ালে পরে ঘুমিয়ে পড়ল সে। হঠাৎই ইফতির ফোন বাজার আওয়াজে ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি করে ফোনটা হাতে নিয়ে দেখে রিয়াদ ফোন দিয়েছে। তখন তাই মনে মনে ওর 14 গোষ্ঠীকে উদ্ধার করে তারপর ওর ফোনটা ধরল। কিরে দোস্ত, কি অবস্থা? ডেটিং কেমন চলছে? শালা গাজা বাবা, এইটা শোনার জন্য তুই আমার ঘুম ভাঙালি? না রে ভাই, প্রোটেকশন নিতে ভুলে যাস না। সেফটি ছাড়া কোনো কিছু করলে কিন্তু ফেঁসে যাবি। শালা দাঁড়া, আমি আগে আসি, তারপরে তোরে আমি প্রোটেকশন দিয়ে কি করা লাগে ভালো করে বোঝাবো। আরে ভাই, রাগ করিস কেন? এখন নিশ্চয়ই ম্যাম মানে ভাবের বুকের উপর মাথা রেখে কথা বলছিস। আমাকে কি তোর সেই রকম ছেলে মনে হয়? শালা, আমি আসি, তোদেরকে সব খুলে বলবো। এখন ফোন রাখ, কাল সকালে কথা বলবো। আচ্ছা, ভাবি কি প্রেগনেন্ট হয়ে গেছে? শালা ফোন রাখ। শালা সব আজাইরা পেঁচাল পাড়ার জন্য আমার ঘুমটা ভেঙে দিল। আর কোনো মতেই চোখ দুইটা বন্ধ করতে পারলাম না। কিন্তু আমি না চাইতেও ম্যাডামের দিকে হঠাৎ চোখ চলে গেল। চোখ যেতে না যেতেই আমি তৃতীয়বারের মতো ক্রাশ খেলাম। ঘুমন্ত অবস্থায় ম্যাডামকে যা লাগছিল বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল পৃথিবীর যত মায়া আছে সব ম্যাডামের চোখে। তখন ইফতি ভাবতে লাগলো, সে যদি তাকে বিয়ে করে তাহলে সমাজ কি ভাববে। এটা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না। সকাল 6টায় ইফতির ঘুম ভাঙলো। সে ওঠার ঠিক 5 মিনিট পর নিহা ম্যামও উঠল। তাই ইফতি নিহাকে এই 5 মিনিট ভালোভাবে দেখতে পারল। নিহা ঘুম থেকে উঠে প্রথমে ইফতিকে দেখলো। তাকে দেখে কেমন যেন করলো, কারণ ইফতি যে তোয়ালে পরে ঘুমিয়েছিল। তারপর যেই না ড্রেসের দিকে তাকালো, তখনই মনে হলো তাদের রুমে একটা হাইড্রোজেন বোমা ফাটার মতো চিৎকার দিল নিহা আর বলতে লাগলো, হায় আল্লাহ, আমার সব শেষ, আমার সব দেখে ফেলেছে। রাতে কি জানি এই ছেলে করেছে আমার সাথে। আমাকে আর কেউ বিয়ে করবে না। কেউ বিয়ে না করলে আমি তো আছি। আর আপনার কে কি দেখেছে? তুমি আমার সাথে রাতে কি করেছো বলো। তুমি আমার সাথে এমন করতে পারলে? আমি ভাবতাম তুমি একটা নম্র ভদ্র ছেলে, কিন্তু তুমি রাতে যা করেছো তাতে মনে হচ্ছে তুমি একটা লুচ্চা ছেলে। এই মুহূর্তে ইফতি তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলতে লাগলো, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। আর না, রাতে আমি কি করেছি বলেন আমাকে। তুমি রাতে নিশ্চয়ই আমার সাথে ওইটা করেছো। ওইটা কোনটা ম্যাম? সব তোমাকে মুখে বলতে হবে? তুমি আমার সাথে রাতে কি করেছো তাই বলো। এই বলে নিহা আরবারও কান্না করতে লাগলো। ইফতি অসহায়ের মতো বলল, ম্যাম, আপনি যা ভাবছেন তা না। আমি রাতে কিছুই করিনি। এতটা খারাপ ছেলে আমি না। তাইলে আমার জামা কাপড় তুমি কিভাবে চেঞ্জ করলে কিছু না দেখে? আর তুমি তোয়ালে পরে আছো কেন? ও, এই ব্যাপার। রাতে আপনি মদ খেতে বেহুশ হয়ে গিয়েছিলেন। তারপর ম্যানেজার আমাকে কল করে আপনাকে আনতে যেতে বলে। আমিও গেলাম। গিয়ে দেখি আপনি বেহুশ হয়ে পড়ে আছেন। তারপর আপনাকে আমি কোলে করে রুমে আনলাম। রুমে আসা মাত্রই আপনি বমি করে দিলেন। তাই তোমাকে আমার জামা কাপড় পাল্টাতে হবে?
আর আমার সব কিছু দেখতে হবে? তুমি আমার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে এমন করতে পারলে? এই বলে নিহা কান্না করতে লাগলো। হায় রে ম্যাম, আগে পুরোটা শুনে নেন, তারপর না হয় মন্তব্য করেন। তুমি কি বলবা? হ্যাঁ, তুমি আমার সাথে যা করেছো, ছি ছি, এমন নোংরা কাজ করতে তোমার বিবেকে বাঁধলো না? তুমি আসলে একটা লম্পট বদমাইশ। আমি তোমার নামে নারী নির্যাতনের কেস করব। এসব কি বলছেন ম্যাম? আমি আপনার সাথে কিছুই করি নাই, আমাকে বিশ্বাস করেন। আমি কোনো লম্পটের কথা বিশ্বাস করি না, এমনকি পৃথিবীর কেউ বিশ্বাস করবে না। আপনি আর একটা কথা বললে আপনার খবর আছে। আমি যা বলবো আগে তা ভালোভাবে শুনে নেন। যদি আপনি একটা কথা বলেন তো আপনার গলা আমি কেটে ফেলবো। ইফতির কথা শুনে ম্যাম ভয় পেয়ে গেল আর একটা শান্ত মেয়ের মতো বেডের উপরে বসে পড়ল। তারপর ইফতি বলতে শুরু করলো। রাতে যখন ওই অবস্থায় আপনি আমার গায়ে বমি করে দিলেন, তখন আমি হোটেলের কেয়ারটেকারকে ফোন করে সব বলি এবং একজন মহিলা এসে আপনার কাপড় চোপড় পাল্টিয়ে দিয়ে গেল। তখন রাত ছিল বলে আমি আর নতুন কোনো জামা কাপড় বের না করে একটা তোয়ালে পরে সোফার উপর ঘুমিয়েছিলাম। আর আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে ম্যানেজারের কাছে ফোন করে জেনে নিন এখনই। এই বলে ম্যানেজারের কাছে ইফতি ফোন করলো। তারপর নিহাকে বলল। সব শুনেন উনি কি বলে। ম্যানেজার সব কিছু বলল। ম্যানেজারের কথা শুনে নিহা জিহ্বায় কামড় দিয়ে বসে পড়ল। তারপর ইফতি আবারও বলা শুরু করলো, কিন্তু এবার প্রতিশোধ নেওয়ার জন্য নিহা ইফতিকে যা বলল তার চেয়ে 3 গুণ ফেরত দেওয়ার জন্য বেশ রেগেই বলল। আপনি আমাকে যা বলছেন, যদি আপনি আমার ম্যাডাম না হয়ে অন্য কোনো মহিলা হতেন তো দেখতেন আমি কি করতে পারি। নিহা নিশ্চুপ, কি বলবে সে। এরই মধ্যে ইফতি আবার বলল। আমি যদি ইচ্ছা করতাম তাহলে রাতে আমার ভিতরে থাকা শয়তানটাকে জাগ্রত করতে পারতাম, আর তখন আপনাকে শেয়ালের মতো করে চিবিয়ে খেতে পারতাম, কারণ তখন আপনি বেহুশ ছিলেন। তাই আমি যাই করতাম আপনার কিছুই মনে থাকতো না, কিন্তু আমি তা করিনি। আমার ঘরেও মা বোন আছে, কিন্তু আপনি আমাকে যা বলছেন এই জন্য আমি আপনাকে কোনো দিন ক্ষমা করব না। আপনার মধ্যে কোনো মহিলা বা একজন শিক্ষিকার গুণ নেই। যদি থাকতো আপনি আমার সাথে এখানে আসতে পারতেন না। আপনি একজন নির্লজ্জ মহিলা। আর হ্যাঁ, আপনি শুধু নেগেটিভভাবে ভাববেন না, একটু পজিটিভভাবে শিখুন, তাইলে আপনাকে আর পস্তাতে হবে না। ইফতি এই কথাগুলো যে কিভাবে বলল তা সে নিজেও জানে না। তারপর নিজেই ভাবতে লাগলো। আমি কি থেকে কি বলেছি, হয়তো ম্যাম এখন আরও বেশি কষ্ট পাবে। ইফতির এতগুলো কথা শুনে নিহা কান্না করতে লাগলো, এত পরিমাণ যে ইফতি বিরক্ত হয়ে গেছিল। সে নিজেই জানে না। নিহা এবার কান্না করে বলতে লাগলো। আমি না হয় একটু ভুল বলে ফেলেছি, তাই বলে তুমি আমাকে এমনভাবে বলতে পারলে? তুমি ঠিকই বলছো যে আমি নির্লজ্জ। হ্যাঁ, আমি নির্লজ্জ। তাও আমি নিজে রোজগার করে আমার মাকে ঠিকমতো খাবার খাওয়াই আর প্রতিদিন তাকে ওষুধ দেই। আর জানো আমাকে কেমনভাবে চলতে হয়? আমাকে দেখে সবাই ভাবে আমি বিবাহিত। আমি এমনভাবেই চলাচল করি শুধুমাত্র তোমাদের মতো পুরুষদের জন্য। আমি একজন শিক্ষক। আমাকে সম্মান করা বাদ দিয়ে কামনার চোখে দেখে। যখন একজন মেয়ের উপর হামলা করে, তার জীবনের শ্রেষ্ঠ সম্পদটুকু কেড়ে নেয়, তখন কোথায় থাকে তোমার মতো ভালো পুরুষ জাতি? যখন আমি লেখাপড়া করতাম, টাকার জন্য ভালোভাবে পড়তে পারি নাই, আমার মা টাকার অভাবে না খেয়ে থেকেছে, তখন কোথায় ছিল তোমাদের পুরুষ সমাজ? ইফতির কথাগুলো শুনে খুব খারাপ লাগলো। সে মনে মনে বলতে লাগলো। খারাপ ব্যবহার করলো আমার সাথে, আবার আমাকে এমনভাবে বলছে। কি মেয়ে রে বাবা, এমন মেয়ে আমি বাপের জন্মে দেখি নাই। না, আমি মনে হয় একটু বেশি বলে ফেলেছি, তাই ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিলাম। নিহা কিছুক্ষণ দম নিল, এরপর আবারও বলতে লাগলো। আমার ভুল হয়ে গেছে তোমাকে এমনভাবে বলা, তাই তোমার কাছে ক্ষমা চাচ্ছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। ম্যাম, আসলে আমারই ক্ষমা চাওয়া উচিত। কার রাগের মাথায় কি না কি বলে ফেলেছি, আসলে আমারই এগুলো বলা ঠিক হয় নাই। না, দোষ তো আমারই। আমি যে এমন একটা মেয়ে, তাই কারো কথায় কোনোদিন কিছু মনে করি না। আসলে আমি বুঝতে পারি নাই যে একজন মহিলা অন্য একজন পুরুষকে বিশ্বাস করতে পারে না। এখন যে সময় একজন মহিলা তার প্রেমিককে বিশ্বাস করতে পারে না, আর আমি তো আপনার অচেনা মানুষ, তাই আপনার এমন বিহেভ করাই স্বাভাবিক। তাই ম্যাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিবেন। ও কিছু না, আমি কিছু মনে করিনি। এই বলে নিহা ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। আর ইফতি তার দিকে তাকিয়ে থাকলো আর ভাবতে লাগলো। এত কথার মধ্যে একটা কথা আমি রাখবো, তা হলো এখন আর আমি ম্যাডামকে শিক্ষকের মতো দেখব না, তাকে আজ থেকে দেখব নিজের গার্লফ্রেন্ডের মতো। আমি যদি প্রেম করি তো ম্যামকেই করব, আর বিয়ে তো আমি ম্যাডামকেই করব, যে কোনো মূল্যে।
15 মিনিট পর নিহা বের হলো ফ্রেশ হয়ে, কালো একটা শাড়ি পরে, যা দেখে ইফতি আবারও ক্রাশ খেল। এইবার দিয়ে পঞ্চমবার হলো তার। তারপর সেও গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হয়ে এসে ব্রেকফাস্ট করার জন্য হোটেলেরই বাইরে গেল তারা দুইজন। তারপরে বাইরে গিয়ে ব্রেকফাস্ট করে ইফতি নিহাকে বলল, ম্যাম আর তো এই জায়গায় আছি মাত্র 2 দিন, কিছুই তো ঘুরে দেখা হলো না। চলেন আজকে একটু ঘুরতে বের হই। ঠিক আছে, দুপুরের দিকে বের হব না। এই বলে নিহা হোটেলে চলে গেল। এমন সময় রিয়ার ফোন ইফতি রিসিভ করতেই ওপাশ থেকে রিয়া বলল, কিরে শয়তান, কক্সবাজার গিয়ে কি তোর এই কিউট বোনটাকে ভুলে গেছিস? কি বললি তুই কিউট? তুই একটা পেট নিয়ে আর তোকে ভুলার কথা বলছিস? এই জীবনে আর পারবো না। কি? আমি পেতনি? ভালো। তা বল, কি করতেছিস এখন? তোর ভাবির সাথে রোম্যান্স করতেছি। সত্যি? আমার ভাই কি সত্যি প্রেম করছে নাকি আমার কাছে চাপা মারছে? আমি কি আমার জানের কাছে মিথ্যা বলতে পারি? তোর জান কে রে? কেন? তুই তুই আমাকে এত ভালোবাসিস? খালি ভালোবাসি না, তুই বললে আমি আমার জীবন দিতে 2 বার ভাববো না। এই কথা শুনে ইফতির আপু কেঁদেই ফেলেছে আর বলতেছে, ভাই তুই কেন আমাকে এত ভালোবাসিস? তা আমি জানি না, তুই আমার সব, তোকে ছাড়া আমি বাঁচবো না। আমার ভাই মনে হচ্ছে বড় হয়ে গিয়েছে। তা বলো, আমার জন্য কি আনবি কক্সবাজার থেকে? তুই যা চাস তাই আনবো। তুই জানবি, তাই আমার পছন্দ। তা বল, ভাবি দেখতে কেমন আর কি করে? তোর ভাবিকে দেখে এই পর্যন্ত আমি 5 বার ক্রাশ খাইছি, তাহলে ভাব কেমন হবে। তাহলে তো খারাপ হওয়ার কথা না, কিন্তু কি করে আমার হবু ভাবি? সে শিক্ষকতার কাজ করে, কিন্তু কিন্তু কি রে গাধা? সে আমার 3 বছরের সিনিয়র। সে আর কেউ না, আমার ক্লাস টিচার, তার নাম হলো নিহা। কি তুই এসব কি বলছিস ভাই? বাবা মা কোনো দিন মেনে নিবে না। তাহলে তুই আছিস কি জন্য বল? আর শোন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে বিবাহ করেছিলেন 40 বছর বয়সী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বয়স কোনো ম্যাটার না, বিবাহ যারা করবে তাদেরই সম্মতি আসল। সেটা আমি দেখবো। তুই কি প্রেম করছিস নাকি বলার সাহস এখন হয়নি? ওই আপু ম্যাডামকে কি কোনোদিন ভালোবাসি বলা যায়? লজ্জা লাগে না? তা না হয় বুঝলাম, তাহলে ওখানে গেলি কেন? সে এক করুণ কাহিনী, এসে তোকে সব বলবো। আম্মু ডাকছে, বাই। আর আসবি কবে? ঠিক আছে, রাখছি। লাভ ইউ আপু। লাভ ইউ ভাই। ইফতি নিজের আপুর সাথে কথা বলার পর মনে পড়ল আজ গাজা বাবার সাথে কথা বলা হয় না, তাই নিজে থেকেই কল করলো গাজা বাবাকে, অর্থাৎ রিয়াদকে। কিরে গাজা বাবা, কি অবস্থা, কি করিস? শালা আমার আবার অবস্থা, তুই ম্যামকে নিয়ে ডেটিং করছিস আর আমি শালা গার্লফ্রেন্ডের হাতে প্যারা খেতে খেতে শেষ। তুই তাড়াতাড়ি আয়, নাইলে মিম আমাকে প্যারা দিতে দিতে মেরে ফেলবে। তুই থাকলে তাও একটু কম দিত। দোস্ত, আমার না প্রোটেকশন ফুরিয়ে গেছে, আর এখানে এর দামও বেশি। তুই যদি একটু হেল্প করতি, ঢাকা থেকে কিনে কুরিয়ার করে পাঠিয়ে দিতি, তাহলে আমার খুব উপকার হতো। শালা আমাকে নিয়ে মজা করিস? আমি কি ওইসব বিক্রি করি যে তোকে পাঠিয়ে দেব? শালা তুই আয়, আমি তোকে মজা দেখাবো। ও, ভুলেই গিয়েছিলাম। মেয়েদের মতো হাসিস না, মুখের মধ্যে পোকা চলে যাবে। তা বল, কেমন কাটছে সময় দোস্ত? তোর আর মিমের যেমন সময় কাটতেছে, আমার তার চেয়ে খারাপ। জানিস দোস্ত, আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি আর তাকেই বিয়ে করব। কি? তুই আর প্রেম? আমার বিশ্বাস হচ্ছে না। সত্যি বলছি, মেয়ের নাম এসে বলবো আর সবার সাথে পার্টি করবো। এখন রাখছি, বাহিরে যাব। ঠিক আছে, ভালো থাকিস। ইফতি কথা শেষ করে পিছনে তাকায়, দেখে নিহা তার দিকে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে নিহা তার সব কথা শুনে ফেলেছে, কিন্তু সে কথা ঘুরিয়ে দেওয়ার জন্য বলল, আরে ম্যাম, এখানে কখন আসলেন? অনেকক্ষণ আগেই। আর শোনো, আজ একটু বের হব বিকেলের পরে। অন্ধকারে হাঁটতে আমার খুব মজা লাগে। ঠিক আছে। তারপর ইফতি গিয়ে সোফার উপরে শুয়ে পড়ল আর ঘুমিয়েও পড়ল। বিকেলে নিহার ডাকে ঘুম ভেঙে গেল। এই ছেলে আর কত ঘুমাবে? এখন ওঠো আর ফ্রেশ হয়ে আসো, বের হব। ইফতি গিয়ে ফ্রেশ হতে চলে গেল আর ভাবতে লাগলো। আজ ম্যামের হাত ধরে ঘুরবো যে করেই হোক। ইফতি 15 মিনিট পর বের হলো। বের হয়ে তার সবচেয়ে প্রিয় শার্টটা পরল, যেটা রিয়া ইফতিকে কিনে দিয়েছিল আর বলেছিল এটা পরলে তোকে খুব সুন্দর লাগবে, তাই ওইটা পরল যাতে তাকে একটু সুন্দর লাগে। যখন ইফতি এই শার্টটা পরে বাইরে আসলো, তখন নিহা তার দিকে তাকিয়েছিল। ইফতির মনে হচ্ছিল তাকে সুন্দর লাগছিল। এমনিতেই তার চেহারার মধ্যে বিদেশিদের ছাপ। ফর্সা চেহারার সাথে শার্টটা বেশ ভালোই মানিয়েছে।
তারপর পরে বের হলো দুজনে। তখন সময় 5:30 বাজে। তখন ছিল গরমকাল, তাই ওই সময়ের মিষ্টি বাতাস দুজনের কাছেই অন্যরকম একটা লাগছিল। ইফতি আর নিহা ব্রিজের উপরে হাঁটছিল, আর ইফতি মনে মনে ভাবছিল। যদি ম্যামের হাতটা ধরে ঘুরতে পারতাম তাহলে কতই না ভালো হতো। দুইজনই নীরব ছিল। নীরবতা ভেঙে নিহা বলল, আচ্ছা ইপ্তি, ফোনে ওইসব বলে তোমার বন্ধুকে কি বুঝিয়েছিলে? ওইসব মানে কি? এটা আপনাকে বলা যাবে না, একটু গোপনীয়, সবার কাছে বলা যায় না, শুধু বন্ধুদের কাছে বলা যায়। এই কথা শুনে নিহা আবারও নীরব হয়ে গেল। হঠাৎ আবার নিহা বলল, ইফতি চলো ফুচকা খাই। ঠিক আছে চলেন। তারপর নিহা গিয়ে 3 প্লেটের মতো ফুচকা খেলো, আর ইফতি বিস্ময় চোখে তাকিয়ে দেখলো তাকে। তার মাথা ঘুরছে। হঠাৎই অন্ধকার নেমে আসলো। তখন ইফতি পিছনে আর নিহা সামনে ছিল। দুইজন দ্রুতই হাঁটছিল, আর মাঝে মাঝে দুই একটা কথা বলছিল। কিন্তু ইফতির পিছনে একটা ছেলে ছিল যে নিহাকে বারবার খারাপ নজরে দেখছিল, কিন্তু ইফতি দেখছিল না যে তার পিছনে কেউ আছে। সেই ছেলেটি ইফতির পাশ দিয়ে হেঁটে গিয়ে নিহার কোমরের উপরে চিমটি দিল। আর তখন নিহা অন্যদিকে তাকে সমুদ্র দেখছিল। হঠাৎ 3-4 বার ঠাস ঠাস শব্দ হলো, আর ইফতির মনে হলো তার মুখের উপরে 5 কেজি ওজনের হাত দিয়ে কেউ চড় মারল। হ্যাঁ, নিহা ইফতিকে 4-5 বার চড় দিল। ইফতি কিছুই বুঝে উঠতে পারছিল না কেন তাকে মারছিল। তারপর বলতে লাগলো, এই ছেলে, তোমার ঘরে মা বোন নাই? তুমি আমার কোমরে হাত দাও, তোমার লজ্জা করে না? এই কথা শুনে ইফতি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, আর এই কথা শুনে তার মুখ কালো হয়ে গেল। তখন ইফতি বলতে চাইল, আমি আপনার কোমরে কখনো হাত দিলাম? এই কথা বলার আগেই নিহার কোমরে যে ছেলে হাত দিয়েছিল সে বলে আশেপাশে থাকা লোকদের বলে উঠল, আপনারা তাকিয়ে কি দেখছেন? মারতেছেন না কেন? ওকে উচিত শিক্ষা দেন। এই কথা শুনে আশেপাশের সবাই ইফতির উপরে ঝাঁপিয়ে পড়লো, আর ইফতি নিহার দিকে তাকিয়েছিল শুধু। সবাই মিলে ইফতিকে মেরে আহত করতে ফেললো, আর ইফতির মুখ কেটে গিয়েছিল, হাত পা তো ভাঙার মতো হয়ে গিয়েছিল। হঠাৎই কিন্তু ওইখানে আবারও ইফতির বান্ধবী তমা আর তার স্বামী হানিমুন করতে এসেছিল। সেটা ইফতি জানতো না। তমা এবং তার স্বামী পারভেজ ওইখানে দুইজন ছবি তুলছিল। হঠাৎই তাদের ছবির মধ্যে ওরা দুইজন ইফতিকে খেয়াল করে এবং তাড়াতাড়ি এগিয়ে আসে, আর এসে ইফতির অবস্থা দেখে অবাক হয়ে যায়। পারভেজ বুদ্ধিমান লোক ছিল, সেই জন্য সে বলল, তমা, আমরা যখন ছবিতে ওকে দেখে এসেছি তাহলে নিশ্চয়ই আসল অপরাধী আমরা খুঁজে বের করতে পারবো। পারভেজ নিজের ফোনে তোলা ছবিগুলো চেক করতে আরম্ভ করে এবং এমন কিছু দেখতে পায় যা ইফতিকে বাঁচানোর জন্য যথেষ্ট ছিল। কিন্তু ইফতি তাদের চিনতে পারেনি। সে দেখেছিল কোথা থেকে যেন এক মহিলা আর তার স্বামী এসে সবাইকে থামিয়ে একটা ছবি দেখালো। যেটা ঘটেছিল তারা ছবিতে তুলতে সক্ষম হয়েছিল। কিন্তু ইফতি যেহেতু জানতো না যে ওটা তমা আর ওর স্বামী, তাই চুপচাপ শুয়েছিল। সবাই ছবি দেখে চিনতে পারলো যে ছেলেটা ইফতিকে প্রথম মারার জন্য বলেছিল সে এই কুকর্ম করেছে, আর সেই কিনা যে অপরাধ করে নাই তাকে আগে আঘাত করলো। তারপরও ওইখানে যারা ছিল আর ইফতিকে যারা মেরেছিল তারা ইফতির জন্য আফসোস করতেছিল, আর সবাই বলতেছিল আমরা সবাই কত বড় ভুলটাই না করে বসেছিলাম, আর একটু হলেই তো এই নির্দোষ ছেলেটাকে মেরেই ফেলতাম। এমন সময় যে ছেলে এমন কাজ করেছে সে পালাতে চায়, আর সবাই তাকে ধরে গণপিটুনি দেওয়ার আরম্ভ করে। বোঝেনি তো গণপিটুনি কেমন পিটুনি হয়? সেই ছেলেকে তো আধমরা করে ফেললো সবাই। তখন তমা নিহাকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, কিন্তু ইফতি তখন তাকে চিনতে পারেনি। আপনি কেমন মেয়ে? হ্যাঁ, যে অপরাধ করে তাকে কিছু বলতে পারেন না, আর যে অপরাধ করে না তাকে এভাবে মার খাওয়াতে পারেন? আপনি একটা মেয়ে মানুষ নাকি অন্য কোনো জগতের এলিয়েন? নিহা নিশ্চুপ। কী বা বলবে, সব কিছু গোলমেলে হয়ে গেছে। তাকে কিছু বলতে না দেখে তমা আরও রেগে গিয়ে বলল, কাকে আমি কি বলছি? আপনি একটা রাক্ষসী। জাস্ট গো টু হেল নাও। তো আমার চিৎকার শুনে নিহা কান্না করতে লাগলো আর চলে গেল হয়তো হোটেলের দিকে। তারপর তমা পারভেজকে ডাক দিয়ে বলল ইফতিকে যেন এখন হসপিটালে নেওয়া হয়। ইফতি বোকার মতো তাকিয়ে আছে, এখনও তমাকে চিনতে পারছে না, কারণ সে ভালোভাবে দেখতে পারছিল না। তার আর কিছু মনে নেই। ইফতির দেহ নিস্তেজ হয়ে পড়তে লাগলো।
তাকাতে পারছিল না। ওদিকে নিহা তখন কান্না করতে করতে চলে গেল। সে এত বড় একটা ভুল কাজ করবে কোনোদিনও কল্পনা করতে পারেনি। ওইদিকে তমা এবং পারভেজ মিলে ইফতিকে নিয়ে গেল হসপিটালে। এখন যে করেই হোক তাকে সুস্থ করতে তুলতেই হবে। তাকে এই অবস্থায় ছেড়ে চলে যাওয়া কোনো ভদ্রলোকের কাছে ঠিক নয়। আর যদি সেটা বেস্ট ফ্রেন্ড হয় তাহলে তো কোনো কথাই নেই, যে করেই হোক তাকে সুস্থ করতেই হবে। সেজন্য তারা তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে গেল। ইফতির হুঁশ নেই, সে বেহুশ হয়ে পড়ে আছে। হসপিটালে নিয়ে যাবার পর তাড়াতাড়ি তার মাথায় ব্যান্ডেজ করা হলো এবং ব্লাড ব্যাংক থেকে রক্তের ব্যবস্থা করে তার শরীরে পুশ করা হলো, কারণ অনেক রক্ত চলে গিয়েছিল। নিহা তখন হোটেল রুমের মধ্যে বসে আছে। সে কল্পনাও করতে পারছিল না এত বড় ভুল সে কিভাবে করতে পারল। তখন সে মনে মনে বলল, আমি এত বড় ভুল কিভাবে করতে পারলাম? না, ছেলেটা আমার সাথে এরকম কাজ কোনোদিন করতো না। এরপরও আমি কেন তাকে অবিশ্বাস করলাম? কেন তার সাথে এরকম ব্যবহার করলাম? আমার কারণে এত কিছু হয়েছে। আমি কি করব এখন? আমার মাথা কাজ করতেছে না। পুরো রাত আর সে ঘুমাতে পারল না। এরকম চিন্তা করতে লাগলে ইফতির সামনে যাওয়ার সাহস তার নেই। কি করে হবে? এত বড় অন্যায় সে কিভাবে করতে পারলো? এইভাবেই রাত কাটলো। অন্যদিকে হসপিটালে তমা এবং পারভেজ অপেক্ষা করছে। তার অপেক্ষায় আছে দুইজন, কখন ইফতির জ্ঞান ফিরবে। তারপর যখন ইফতির হুঁশ ফিরল তখন নিজেকে আবিষ্কার করলো একটা বন্ধ অন্ধকার ঘরে। একটু নড়তেই খুব ব্যথা অনুভব করলো তার শরীরে। হাত পা নাড়াতে পারছিল না, নাড়ালেই ব্যথা পাচ্ছিল। তখন সে খেয়াল করলো তার মাথাটা অনেকটা ভারী হয়ে গেছে। যখন মাথায় হাত দিতে নিল দেখলো তার মাথা সাদা নরম সুতা দিয়ে বানানো ব্যান্ডেজ করা। তখন তার মনে পড়তে লাগলো তার সাথে ঠিক কী ঘটেছিল। মনে পড়তেই নিহার প্রতি ইফতির ঘৃণা বেড়ে গেল। মনে হচ্ছিল তাকে এখন হাতের কাছে পেলে যে কী করতো তা সে নিজেও জানে না। তখন ইফতি মনে মনে বলতে লাগলো, আপনাকে শাস্তি পেতে হবে ম্যাম, আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না। এইসব ভাবতে ভাবতে যেই দরজার দিকে তাকালো তখন দেখলো দরজা কেউ একজন খুলতেছে আর তাই আলো আসছে। তখন ইফতি ভাবতে লাগলো, আমাকে এখানে কে আনলো? আর যারা আমাকে ওই মারের হাত থেকে বাঁচিয়েছে তারা কে? হঠাৎ করে কেউ একজন বলে উঠল। কেমন লাগছে এখন ইফতি? ইফতির কাছে কণ্ঠটা খুব চেনা চেনা লাগছে, কিন্তু ধরতে পারছে না এটা কার কণ্ঠ। আবার মুখে আলোতে দেখতেও পারছিল না। এমন সময় সেই মহিলা বলে, কিরে, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলি ইফতি? এবার ইফতি চিনে ফেলল যে এটা তমা ছাড়া আর কেউ হবে না। সেই তমা যে ইফতির হাই স্কুল লাইফের সবচেয়ে কাছের বন্ধু ছিল। দুইজন দুইজনকে ছাড়া একদিনও থাকতে পারতো না। ভাগ্যের কি পরিহাস! এসএসসি পরীক্ষার পর দুইজন এক কলেজে ভর্তি হয়েছিল, কিন্তু কলেজ শেষ করে ইফতি চান্স পায় বিজ্ঞান কলেজে আর তমা পায় রাজশাহীতে। তারপর যোগাযোগ হয়নি দুজনের মধ্যে। তখন ইফতি কল্পনা থেকে বের হয়ে এসে বলল, তোকে কি কোনোদিন ভোলা যাবে রে ফকিন্নি? যাক, তুই তাও আমাকে মনে রেখেছিস, ভালো। তা বল, এখানে কি হয়েছে যার জন্য সবাই তোকে মারলো? তারপর ইফতি তমাকে খুলে বলতে থাকে সব কিছু, আর তমা ইফতির এইসব কথা শুনে হাসতে থাকে। এরপর পারভেজ আসলে তমা ইফতির সাথে পরিচয় করিয়ে দেয়। আর এদিকে নিহা মানে ইফতির ম্যাম রুমে এসে শুধু কান্না করছে আর ভাবছে সে আসলেই কাজটা ঠিক করে নাই। শুধু শুধু তার জন্য এমন মারটা ছেলেটাকে খেতে হলো। নিহা বিড়বিড় করে কান্না করে বলে, তার কাছে তো অনেক বড় অপরাধী হয়ে গেছি। তার কাছে আমি ক্ষমা চাইবো। সে কি আমাকে ক্ষমা করবে? আর অন্যদিকে ইফতি আর তমা গল্প করছে। এত গল্প করছে যে ইফতি ভুলেই গেছে তার শরীরটা ব্যথা। কিছু সময় পর পারভেজ রুমে আসলো, কিন্তু ইফতি তো তাকে চিনে না, শুধু সামান্য নামটা জেনেছে একটু আগে। এরপর পারভেজ একটা কলের কারণে বাইরে চলে গিয়েছিল। তাই তমা ইফতিকে উদ্দেশ্য করে বলে, দোস্ত, ইনি হলো পারভেজ, আমার মানে ইয়ে হয়। বুঝলাম ইনি পারভেজ, কিন্তু দোস্ত মানে কিরে, এটার অর্থ তো আমি বুঝতেছি না। তুমি কিছু বুঝো না তাই না? তুমি তো কচি খোকা, তুমি তো ফিডারে দুধ খাও তাই না, শালা ফাজিল। সত্যি দোস্ত, আমি জানি না মানে কি। আর আমার এখন একটাও গার্লফ্রেন্ড হয় নাই, তাই আমি এখনো কচি খোকা। দেখ, আমি কিন্তু এবার রেগে যাব। রাখবি ভালো কথা, আগে বল মানে কি? দোস্ত, আমি আত্মসমর্পণ করলাম, আমি তোর কাছে হেরে গেলাম। ঠিক আছে শোন, এই হলো পারভেজ, তোর দুলাভাই হয়। আর পারভেজ এই হলো আমার এক সময় বেস্ট ফ্রেন্ড। এতক্ষণ পারভেজ বেচারা খেলা দেখার দর্শকের মতো ইফতি আর তমার ঝগড়া দেখছিল। আগে বলবি তো ইনি আমার দুলাভাই।
বলেই ইফতি হাত এগিয়ে দিল। পারভেজও হাত এগিয়ে দিলেই দুইজন হ্যান্ডশেক করলো। নাইস টু মিট ইউ মাই ডিয়ার ব্রাদার ইন ল। থ্যাংক ইউ মাই ডিয়ার ব্রাদার ইন ল। এই বলে ইফতি আর পারভেজ হাসতে লাগলো। পারভেজ আর তমা এখানে 3 দিনের জন্য বেড়াতে এসেছে। তারা আজ চলে যাবে রাজশাহীতে। আজ না গেলে আবারও পারভেজও চাকরিটা আবার চলে যেতে পারে। তমা মন খারাপ করে ইফতির দিকে তাকিয়ে বলল, দোস্ত আমি কিভাবে যে কথাটা বলি, আসলে দোস্ত আমাদের আজ সন্ধ্যে 7টায় গাড়ি, নইলে কাল পারভেজ গিয়ে অফিস ধরতে পারবে না, তাই আমাকে যেতে হবে। তুই কিছু মনে করিস না? আরে না, কি আর মনে করব, তোরা যা, কোনো সমস্যা নাই। আমার তো কিছুই হয়নি, সকালের মধ্যেই ঠিক হয়ে যাব। সব তো বুঝলাম, কিন্তু এখন তোর কাছে থাকবে কে? কারো থাকা লাগবে না, তুই একটা নার্সকে বলে যা, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, তা বলে যাচ্ছি। দোস্ত প্লিজ কিছু মনে করিস না, সবই তো বুঝিস। আরে না, কিছু মনে করব না। আচ্ছা বাদ দে, গিয়ে তো আবার ভুলে যাবি না আমাকে। তোকে কোনোদিন ভোলা যায়? আচ্ছা ফোন নাম্বারটা দে দেখি। এই নে 01987, একটা কল দে, তোর নাম্বারও আমার কাছে থেকে যাবে। তো ভালো থাকিস, আমি ফোন দিয়ে খবর নিব। আর রাজশাহীতে গেলে আমাদের ওখানে যাস। বাই, ভালো থাকিস। সেম টু ইউ। এই বলে তমা চলে গেল। আর ইফতি ভাবতে লাগলো, এখন তার এই অবস্থাতে কে তার পাশে থাকবে। শালার, আমার কি কেউ নাই? এমন সময় নার্স আসলো, এসে আমাকে একটা ইঞ্জেকশন পুশ করলো। কিছু সময়ের মধ্যে আমার দুনিয়া